এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 85 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 85 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে 7.4 অনুশীলনী। দেখো, 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমরা যদি আবারও এটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে সেগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ এই নিচে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর 3টি করে গুণিতক শুরুতে আমাদের কিন্তু লিখতে হবে, হ্যাঁ, এবং তারপরে সেই গুণিতকগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। দেখো, খুবই সহজ একটি অঙ্ক। যেমন আমরা যদি 1 নম্বরে লক্ষ্য করি, 1 নম্বরে বলা হয়েছে 4, অর্থাৎ এই 4-এর 3টি গুণিতক কিন্তু আমরা শুরুতে বের করে নিব। এখন বিষয় হচ্ছে যে গুণিতক কি, আমরা কিন্তু এর আগেও শিখেছি, তাই না? এখন যদি আমরা সহজভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি গুণিতক মানে হচ্ছে গুণের নামতা। যেমন আমরা যেহেতু 4-এর গুণিতক বের করব, যার কারণে 4-এর যে গুণের নামতা রয়েছে সেটিকে যদি আমরা পড়ি, যেমন দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, এই যে 4 একে 4 পাচ্ছি, 4 দুগুণ 8 পাচ্ছি, হ্যাঁ, 3 4 পাচ্ছি 12, এই সংখ্যাগুলোই হচ্ছে কি 4-এর গুণিতক। এরকম 3টি করে কিন্তু গুণিতক আমাদের শুরুতে বের করতে হবে এবং তারপরে সেগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। হ্যাঁ, দেখো, আমরা যদি এখান থেকে কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি 1-এর 1 নম্বর বলা হয়েছে 4, তাই না? আমরা কি করব, এই 4-এর 3টি গুণিতক শুরুতে আমরা বের করব, তাই না? আমরা কি লিখতে পারি? আমরা লিখব হচ্ছে 4-এর 3টি গুণিতক হলো, আমরা কি লিখলাম? আমরা লিখলাম 4-এর 3টি গুণিতক হলো। এখন 4-এর 3টি গুণিতক আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা যদি 4-এর ঘরের গুণের নামটা পড়ি তাহলে কিন্তু 4-এর গুণিতকগুলোকে আমরা পেয়ে যাব। আমরা জানি 4 একে 4, আমরা শুরুতে লিখব 4, 4 দুগুণ হয় 8, আমরা লিখব হচ্ছে 8, 3 4 12, আমরা একটু কমা দিয়ে লিখব হচ্ছে 12, তারপরে 4 4 16, 4 5 20, এরকম কিন্তু অনেক গুণিতক রয়েছে, তাই না? কিন্তু আমাদের যেহেতু 3টি করে গুণিতক বের করতে বলা হয়েছে, যার কারণে কিন্তু আমরা 3টি গুণিতক এখানে বের করেছি। দেখো, 4, 8 এবং 12। তাহলে এই যে 3টি গুণিতক আমরা বের করেছি, এগুলোকে কিন্তু আমরা দেখো আবার ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি, তাই না? আমরা যখন এগুলোকে লিখলাম তখন কিন্তু ছোট থেকে বড় অলরেডি সাজানো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কিন্তু এটিকেই উত্তর হিসেবে লিখতে পারি। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি 4, 8 এবং 12, তাই না? অর্থাৎ আমরা যেহেতু 4-এর 3টি গুণিতক বের করেছি, সেগুলো হচ্ছে 4, 8 এবং 12। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবার যদি এখান থেকে আরও একটু অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 1-এর 3 নম্বর বলা হয়েছে 11। এইখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি কিন্তু তোমাদেরকে এখান থেকে কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমাদের 1-এর 3 নম্বর বলা হয়েছে 11, অর্থাৎ এবারে কিন্তু আমরা 11-এর 3টি গুণিতক প্রথমে আমরা নির্ণয় করব, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 11-এর 3টি গুণিতক হলো এখন 11-এর 3টি গুণিতক আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা যদি 11 ঘরের নামটা পড়ি তাহলে কিন্তু গুণিতকগুলোকে খুব সহজে পেয়ে যাব, তাই না? আমরা জানি 11 একে 11, আমরা শুরুতে লিখবো হচ্ছে 11, 11 দুগুণ হচ্ছে কত হয়? 11 দুগুণ 22, আমরা লিখবো হচ্ছে 22, এবং 3 11 33, আমরা লিখে দিলাম 33। দেখো, 3টি গুণিতক কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছিল, আমরা 3টি গুণিতক কিন্তু এখানে বের করে ফেলেছি, তাই না? আমরা পাচ্ছি 11, 22 এবং 33, এবং এগুলোকে কিন্তু আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেছে, তাই না? আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 11, 22 এবং কত? 33। যেহেতু 3টি গুণিতক আমাদেরকে বের করতে বলা হয়েছে, আমরা বের করলাম হচ্ছে 11, 22 এবং 33। দেখো, এটিও কিন্তু খুবই সহজেই আমরা সমাধান করে ফেললাম। এবারে আমরা কিন্তু একই রকমভাবে 1 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়ম অনুযায়ী সমাধান করব, ঠিক আছে? বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু এই নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। এরপর যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি অর্থাৎ লসাগু লেখো। আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটাকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য
তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ এই দেখো আমরা কিন্তু নিচে প্রত্যেকটি অঙ্কে কিন্তু আমরা এক একটি করে জোড়া দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই একটি জোড়া, আমরা জানি দুইটি সংখ্যা মিলে কিন্তু একটি জোড়া হয়, তাই না? তাহলে এই একটি জোড়া, এই একটি জোড়া। এখন বলা হয়েছে এই জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ তিনটি করে কিন্তু সাধারণ গুণিতক আমাদের এইখান থেকে বের করতে হবে, তাই না? এবং সেগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এবং তারপরে কি বলা হয়েছে দেখো, এরপর বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি অর্থাৎ লসাগু লেখো। আমাদের কিন্তু সেইখান থেকে লসাগুটাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? এটিও কিন্তু খুবই সহজ একটি নিয়ম। দেখো আমরা যদি একটু এখান থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি 2-এর 1 নম্বরে বলা হয়েছে 3 এবং 4। অর্থাৎ এবারে কিন্তু আমাদের 3 এবং 4-এর কী করতে হবে, তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে, তাই না? এখন সাধারণ গুণিতক নির্ণয় করার আগে আমরা কিন্তু 3-এর কিছু গুণিতক নির্ণয় করব এবং 4-এর কিছু গুণিতক নির্ণয় করব। এরপরে কিন্তু আমরা সেইখান থেকে সাধারণ যে গুণিতক সেটিকে নির্ণয় করব। সাধারণ গুণিতক আমরা কিভাবে করে নির্ণয় করব, আমরা দেখব যে 3-এর গুণিতক এবং 4-এর গুণিতকের মধ্যে কোন কোন সংখ্যার মিল রয়েছে, তাই না? যেগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকেই বলা হয় কিন্তু সাধারণ গুণিতক, তাই না? আচ্ছা, আমরা যদি শুরুতে 3-এর যে গুণিতকগুলো রয়েছে এগুলোকে একটু নির্ণয় করি, আমরা লিখতে পারি 3-এর গুণিতক সমান, আমরা যদি এবার 3-এর গুণিতকগুলোকে একটু নির্ণয় করে দেখো, আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিনে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, তারপর হচ্ছে কি 3 সাতা 21, 3 আটা 24, তারপর হচ্ছে 3 নং 27, 3 দশে 30, তাই না? 3 দশে 30, 3 11 33, 3 12 36, তাই না? এইভাবে করে কিন্তু আমরা চাইলে কিন্তু আরও কিছু গুণিতক বের করতে পারি। আচ্ছা, এবারে আমরা যদি একই রকমভাবে 4-এর কিছু গুণিতক বের করে দেখো, আমরা লিখবো হচ্ছে 4-এর গুণিতক। এখন 4-এর গুণিতকগুলোকে যদি আমরা নির্ণয় করি, আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচে 20, তারপর হচ্ছে কি 4 ছক 24, 4 সাতা 28, তারপর হচ্ছে 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশে 40। দেখো আমরা এইখানে 40 পর্যন্ত 4-এর কিছু গুণিতক আমরা নির্ণয় করলাম। এখন এই যে গুণিতকগুলোকে আমরা নির্ণয় করেছি এগুলো হচ্ছে কি 3-এর গুণিতক এবং 4-এর গুণিতক। এখন আমরা দেখব যে 3 এবং 4-এর গুণিতকগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, তাই না? যে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে কি 3 এবং 4-এর সাধারণ গুণিতক। আচ্ছা দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, উপরে রয়েছে 3, নিচে কি 3 রয়েছে? নিচে কিন্তু 3 নেই। উপরে 6 রয়েছে, নিচে কিন্তু 6 নেই। আমরা যদি এবার লক্ষ্য করি, দেখো কোন কোন সংখ্যাগুলো উপরেও রয়েছে এবং নিচেও রয়েছে। যেমন দেখো 12 এখানে উপরেও রয়েছে, আবার নিচেও কিন্তু 12 রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে 24 রয়েছে, নিচেও কিন্তু 24 রয়েছে, তাই না? এরপর আমরা দেখতে পাচ্ছি উপরে 36 রয়েছে, নিচেও কিন্তু 36 রয়েছে। দেখো তাহলে আমরা কিন্তু এখানে 3টি সংখ্যা পেয়ে গেছি। যেহেতু আমাদের 3টি সাধারণ গুণিতক বের করতে বলা হয়েছিল, আমরা কিন্তু 3টি সাধারণ গুণিতক বের করে ফেলেছি। আচ্ছা, সাধারণ গুণিতক মানে কি? যে সমস্ত সংখ্যাগুলো উপরেও রয়েছে এবং নিচেও রয়েছে, হ্যাঁ, সেইগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। যেমন দেখো আমরা সাধারণ গুণিতক পাচ্ছি হচ্ছে 12, 24 এবং 36। এই তিনটিকে বলা হয় কি 3 এবং 4-এর সাধারণ গুণিতক। আমরা এবারে লিখতে পারি 3 এবং 4-এর সাধারণ গুণিতক সমান, আমরা সাধারণ গুণিতক কি পাচ্ছি 12, তারপরে পাচ্ছি হচ্ছে আমরা 24 এবং পাচ্ছি হচ্ছে কত 36। দেখো 3টি সাধারণ গুণিতক যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, আমরা কিন্তু 3টে সাধারণ গুণিতক এখান থেকে বের করে ফেললাম, তাই না? এবারে কিন্তু আমাদের আরেকটি কাজ করতে বলা হয়েছে, সেটি হচ্ছে কি আমাদের কিন্তু এইখান থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু যেটি সেটি কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আমরা কিন্তু এর আগেও লসাগু নির্ণয় করাটি শিখেছি। আচ্ছা, লসাগু কীভাবে করে নির্ণয় করতে হয়? লসাগুর অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে কি? লঘিষ্ঠ কথার অর্থ কিন্তু ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। অর্থাৎ এই যে সাধারণ গুণিতকগুলো আমরা পেয়েছি এর মধ্যে সবচাইতে ছোট যে সেটিকে বলা হয় হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো 12, 24 এবং 36 এর মধ্যে সবচাইতে ছোট কিন্তু 12, তাই না? যার কারণে আমরা কিন্তু বলতে পারি এইখানে লসাগু হচ্ছে 12, অর্থাৎ 3 এবং 4-এর লসাগু হচ্ছে 12। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং 3 এবং 4-এর লসাগু
লসাগু সমান কত? লসাগু কিন্তু 12, তাই না? যেহেতু 12 সবচেয়ে ছোট, যার কারণে এই 12ই হচ্ছে কি লসাগু। দেখো আমরা কিন্তু খুবই সহজেই এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা 2-এর 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি 3 এবং 9, অর্থাৎ এবারে কিন্তু আমাদের ঠিক একই রকমভাবেই 3 এবং 9-এর 3টি সাধারণ গুণিতক বের করতে হবে, তাই না? এখন সাধারণ গুণিতক বের করার জন্য আমাদের শুরুতে কী করতে হবে? প্রথমে 3-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে নির্ণয় করতে হবে এবং তারপরে 9-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে নির্ণয় করতে হবে, তাই না? আমরা শুরুতে কী লিখতে পারি? আমরা লিখতে পারি 3-এর গুণিতক। আচ্ছা দেখো আমরা একটু এই পাশ থেকে লিখি, যেহেতু আমার জায়গা কম। আমরা লিখতে পারি 3-এর গুণিতক, 3-এর গুণিতক সমান আমরা 3-এর গুণিতক কীভাবে করে লিখতে পারি? 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিনে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30, 3 11 33, 3 12 36, তাই না? দেখো আমরা 36 পর্যন্ত লিখি, যেহেতু আমাদের এই পাশে জায়গা কম রয়েছে আমরা 36 পর্যন্ত লিখি। এরপর আমরা নিচে কী লিখবো? আমরা লিখবো হচ্ছে 9-এর গুণিতক। আমরা লিখবো 9-এর গুণিতক। এখন 9-এর গুণিতক যদি আমরা একই রকমভাবে বের করি, আমরা কিন্তু এবারে 9-এর ঘরের গুণের নামটা পড়বো, তাই না? আমরা জানি 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, এরপরে দেখো 5 নং 45, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7 নং 63, তারপর হচ্ছে কি 8 নং 72, 9 নং 81, 9 দশে 90, তাই না? আমরা যদি 90 পর্যন্ত লিখি, দেখো এখন আমরা কিন্তু 3-এর যে গুণিতকগুলো রয়েছে এগুলোকে বের করলাম এবং 9-এর গুণিতকগুলোকে বের করলাম। এখন এইখান থেকে যদি আমরা 3টি সাধারণ গুণিতক নির্ণয় করি, অর্থাৎ সাধারণ গুণিতক কীভাবে করে নির্ণয় করতে হয়? আমরা জানি এই উপরের এবং নিচের যে সারি আমরা দেখতে পাচ্ছি, এই দুই সারির মধ্যে যে সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকেই বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক, তাই না? যেমন দেখো উপরে রয়েছে 3, নিচে কিন্তু 3 নেই, উপরে 6 রয়েছে, নিচে 6 নেই, উপরে 9 রয়েছে, নিচেও কিন্তু 9 রয়েছে, তাই না? এই দুটি সংখ্যার মধ্যে কিন্তু মিল রয়েছে। এরকম আর কোন কোন সংখ্যার মধ্যে মিল রয়েছে? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 18 রয়েছে, এই দেখো এখানে 18 রয়েছে, নিচে কিন্তু 18 রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 27, নিচেও কিন্তু রয়েছে 27, এখানে রয়েছে 36, নিচেও রয়েছে 36। কিন্তু আমাদের যেহেতু 3টি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে, দেখো আমরা কিন্তু 3টি পেয়ে গেছি, 9, 18 এবং 27, তাই না? এরপরে দেখো এখানে 36 এবং নিচেও কিন্তু 36 রয়েছে, এই 36-এর মধ্যেও কিন্তু মিল রয়েছে, কিন্তু আমাদের এই 36কে নেওয়ার দরকার নেই, কারণ আমরা তিনটি সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেছি, তাই না? এখন আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে 3 এবং 9-এর 3টি সাধারণ গুণিতক, 3টি সাধারণ গুণিতক সমান আমরা কি পাচ্ছি? আমরা 3টে সাধারণ গুণিতক পাচ্ছি হচ্ছে 9, তারপরে পাচ্ছি হচ্ছে 18 এবং আরেকটি পাচ্ছি হচ্ছে কত? আরেকটি পাচ্ছি কিন্তু 27, তাই না? 9, 18 এবং 27 আমাদের কিন্তু 3টি গুণিতক বের করা হয়ে গেল। এখন আমাদের কি করতে বলা হয়েছে? এই 3টি গুণিতক থেকে আমাদের কিন্তু লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? লঘিষ্ঠ মানে কি? আমরা কিন্তু শিখেছি লঘিষ্ঠ মানে ছোট, অর্থাৎ এই 3টির মধ্যে সবচাইতে যে ছোট সেটি হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু, তাই না? কত সহজ দেখো। তাহলে আমরা এখানে এই 3টির মধ্যে সবচাইতে ছোট সংখ্যা পাচ্ছি হচ্ছে 9, তাই না? যার কারণে কিন্তু বলতে পারি 3 এবং 9-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 9, তাই না? আমরা লিখতে পারি 3 এবং 9-এর লসাগু সমান আমরা কত পাচ্ছি? আমরা কিন্তু লসাগু পাচ্ছি হচ্ছে 9, তাই না? আমরা এখানে লিখে দেব 9। দেখো আমাদের কিন্তু এই অঙ্কটিও খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। আমরা আশা করি সকলে তোমরা খুবই সহজেই এই বিষয়টিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো যেহেতু 2 নম্বরের প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করতে হবে, যার কারণে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করেই সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে 3 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক
লেখো। আচ্ছা, এবারে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। এখানে কিন্তু আমাদের এবারে গুণনীয়কের কথা বলা হয়েছে। আগে কিন্তু আমরা গুণিতক বের করেছিলাম, এবারে কিন্তু আমাদের গুণনীয়কের কথা বলা হয়েছে, তাই না? আচ্ছা, গুণনীয়ক মানে কি? যেমন দেখো, আমরা এখানে প্রথমে 1 নম্বরে দেখতে পাচ্ছি 9, তাহলে 9-এর যতগুলো গুণনীয়ক রয়েছে সেগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। 9-এর গুণনীয়ক বলতে কি বোঝায়? 9কে আমরা যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেগুলোকেই বলা হয় হচ্ছে 9-এর গুণনীয়ক। আবার একই রকমভাবে দেখো 2 নম্বরে বলা হচ্ছে 12, অর্থাৎ 12কে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে কি 12-এর গুণনীয়ক, তাই না? এখন আমরা যদি শুরুতে 1 নম্বরে যেহেতু 9 রয়েছে, 9-এর সকল গুণনীয়কে একটু বের করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বরে বলা হয়েছে 9, যার কারণে আমরা কী করবো, আমরা কিন্তু এবার 9-এর যে গুণনীয়কগুলো রয়েছে, অর্থাৎ 9কে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলোকে কিন্তু এবারে আমরা নির্ণয় করব, তাই না? তাহলে আমরা 3-এর 1 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 9-এর, আমরা লিখতে পারি হচ্ছে 9-এর গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়কগুলো, গুণনীয়কগুলো হলো, দেখো আমরা লিখলাম হচ্ছে 9-এর গুণনীয়কগুলো হলো, এরপর আমরা একটি সমান চিহ্ন দিয়ে এখন যদি আমরা 9-এর গুণনীয়ক যেগুলো রয়েছে সেগুলোকে একটু বের করার চেষ্টা করি। দেখো যেমন আমরা কিন্তু 1 থেকে দেখতে দেখতে যাবো, আমরা 1 থেকে দেখতে দেখতে যেহেতু এখানে 9 রয়েছে 9 পর্যন্ত যাব, হ্যাঁ, যে কোন কোন সংখ্যা দ্বারা 9কে আমরা ভাগ করতে পারি। 1 দ্বারা কিন্তু আমরা 9কে ভাগ করতে পারি কীভাবে? কারণ আমরা জানি 1 গুণ 9, অর্থাৎ 1-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 9 1 9, তাই না? দেখো 9 1 9 কিন্তু হয়, যার কারণে কিন্তু আমরা লিখতে পারি 1 গুণ 9। এরপরে দেখো আমরা আর কোন কোন সংখ্যা দ্বারা 9কে ভাগ করতে পারি। এবারে দেখো 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা কিন্তু 2 দ্বারা 9কে ভাগ করতে পারবো না, কারণ 2-এর ঘরের নামটাই কিন্তু আমরা 9 পাবো না। এরপরে 3 দ্বারা কি পাবো? হ্যাঁ, 3 দ্বারা কিন্তু আমরা 9কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 3 3 9, তাই না? আমরা এখানে লিখতে পারি 3 গুণ 3, অর্থাৎ 3 3 9। এরপরে দেখো 4 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা কিন্তু 4-এর ঘরের নামটার মধ্যেও 9 পাবো না, 5-এর ঘরের নামটার মধ্যেও 9 পাবো না, 6-এর ঘরের নামটায় কি আমরা 9 পাবো? 6-এর ঘরের নামটাতেও কিন্তু পাবো না। দেখো 6 1 6, 6 2 12, 3 6 18, অর্থাৎ 9 কিন্তু আমরা পাচ্ছি না। এরপরে 7-এর ঘরের নামটাতেও পাবো না, 8-এর ঘরের নামটাতেও পাবো না, 9-এর ঘরের নামটাতে কিন্তু আমরা পাবো, তাই না? কিন্তু 9-এর ঘরের নামটাতে যেহেতু আমরা পাবো, আমরা জানি 9 1 9, কিন্তু দেখো আমরা কিন্তু একদম শুরুতেই সেই কথাটি লিখেছি যে 1 গুণ 9, অর্থাৎ 9 1 9, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো এইখানে এই যে পাচ্ছি 1 গুণ 9, অর্থাৎ 9 1 9 এবং 3 3 9। তাহলে এই 4টি সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি কি? আমরা বুঝতে পারি হচ্ছে 1 দ্বারা 9কে ভাগ করা যাবে, 3 দ্বারা 9কে ভাগ করা যাবে, আবার এই পাশেও যেহেতু 3 দেখতে পাচ্ছি, তাহলে যার কারণে আমরা এই 2টি 3 থেকে 1টি 3কে নিব। হ্যাঁ, 3 দ্বারা 9কে ভাগ করা যাবে এবং 9 দ্বারা কিন্তু 9কে ভাগ করা যাবে। তাহলে আমরা কতটি সংখ্যা পাচ্ছি? 1 3 এবং 9, এই 3টি সংখ্যা দ্বারাই 9কে ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি, আমরা কিন্তু লিখতে পারি সুতরাং দেখো আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 9-এর গুণনীয়ক, আমরা লিখতে পারি 9-এর গুণনীয়ক আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 1, এরপরে পাচ্ছি হচ্ছে 3, এবং আর কি পাচ্ছি? আমরা কিন্তু আর পাচ্ছি হচ্ছে 9, তাই না? আমরা লিখলাম 9-এর গুণনীয়ক 1 3 এবং 9। আচ্ছা দেখো কিভাবে, কারণ আমরা জানি 9-এর সাথে 1কে গুণ করলে হয় 9 1 9, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এখানে লিখতে পারি 9 1 9। আবার 3 3 কত হয়? 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9, আমরা কিন্তু এখানেও লিখতে পারি 9, তাই না? তাহলে এই যে সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে আমরা 9 পাচ্ছি সেগুলোই হচ্ছে কি 9-এর গুণনীয়ক। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি 9-এর গুণনীয়কগুলো হলো 1 3 এবং 9, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 1 3 এবং 9। দেখো কত সহজ অঙ্কগুলো। এরপরে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3-এর 3 নাম্বার বলা হয়েছে 24, অর্থাৎ এবারে কিন্তু এই 24-এর যে গুণনীয়কগুলো রয়েছে, অর্থাৎ 24কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোকে কিন্তু আমাদের এবারে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 24-এর গুণনীয়ক, আমরা লিখতে পারি হচ্ছে 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক সমান, আমরা এবারে দেখো 24-এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি, আমরা কিন্তু 1 থেকে দেখতে দেখতে যাবো যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 24কে ভাগ করতে পারি, তাই না? যেমন দেখো 1-এর সঙ্গে যদি আমরা 24কে গুণ করি তাহলে হয় হচ্ছে 24 1 24, তাই না? আমরা যদি 1-এর সঙ্গে গুণ করি 24কে, দেখো তাহলে হয় 24 1
24। এরপরে 2 দ্বারা কি আমরা 24কে ভাগ করতে পারি? হ্যাঁ, আমরা কিন্তু 12 দুগুণ 24 কিন্তু আমরা পেতে পারি, তাই না? অর্থাৎ 2 দ্বারা কিন্তু 12 বার কিন্তু আমরা ভাগ করতে পারি 24কে, তাই না? যার কারণে আমরা লিখতে পারি এবারে 2 গুণ 12, অর্থাৎ 12 দুগুণ 24। এরপরে 3 দ্বারা কি 24কে আমরা ভাগ করতে পারি? যদি আমরা 3 এর ঘরে নামতে পারি, দেখো 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 4 4 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। অর্থাৎ 3 এর সঙ্গে 8কে গুণ করলে হয় 3 8 24, যার কারণে কিন্তু আমরা এখানে লিখতে পারি 3 গুণ 8, অর্থাৎ 3 8 24। এরপরে 4 দ্বারা কি আমরা 24কে ভাগ করতে পারি? দেখো আমরা যদি 4 এর ঘরে নামতে পারি, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। হ্যাঁ, 4 দ্বারাও কিন্তু আমরা 24কে ভাগ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 4 গুণ 6, অর্থাৎ 4 6 24। এরপরে দেখো আমরা কি 5 দ্বারা 24কে ভাগ করতে পারবো? 5 দ্বারা কিন্তু 24কে ভাগ করতে পারবো না। এরপরে 6 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো, তাই না? কিন্তু দেখো 6 যেহেতু আমরা এখানে কিন্তু অলরেডি 6 লিখে নিয়েছি, দেখো 4 গুণ 6, তাই না? 6 যেহেতু এখানে অলরেডি আমরা লিখে নিয়েছি, যার কারণে কিন্তু আমাদের আর 6 এর ঘরে নামতে পড়ার দরকার নেই। এরপরে 7 এর ঘরে নামতে পড়ার দরকার নেই, 8 এর ঘরে নামতে পড়ার দরকার নেই। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু এই পাশে দেখো কিছু সংখ্যা পেয়ে গেছি, তাই না? দেখো আমরা 6 পেয়ে গেছি, 8 পেয়ে গেছি, 12 এবং 24, এইগুলোকে কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই যে 4, এই যে 2 পাশের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো ছাড়া আর কিন্তু কোনো সংখ্যা দ্বারাই আমরা 24কে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা কি সংখ্যা পাচ্ছি? দেখো 1 2 3 4 6 8 12 এবং 24, এইগুলো দ্বারাই কিন্তু আমরা 24কে ভাগ করতে পারবো। অর্থাৎ এগুলোই হচ্ছে কি 24-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং 24-এর গুণনীয়কগুলো হলো, বা আমরা লিখতে পারি হচ্ছে, দেখো আমরা লিখতে পারি হচ্ছে 24 এর গুণনীয়ক সমান, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 1, এরপরে পাচ্ছি হচ্ছে 2, এরপরে পাচ্ছি 3 4 6 8 12 এবং কত? এবং কিন্তু আমরা পাচ্ছি 24, তাই না? এগুলোই হচ্ছে 24-এর গুণনীয়ক। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 3 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে, এগুলোও কিন্তু তোমরা একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি অর্থাৎ গসাগু লেখো। আচ্ছা, আমরা যদি আবারও প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর সকল মানে যতটি সাধারণ গুণনীয়ক রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি অর্থাৎ গসাগু লেখো। এবং এই যে জোড়া আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জোড়ার যে গসাগু, সেই গসাগু কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, শুরুতে আমরা কি করব? আমরা কিন্তু এই প্রত্যেকটি সংখ্যার সাধারণ যে গুণনীয়ক রয়েছে সেটিকে নির্ণয় করব, তাই না? তাহলে দেখো 1 নম্বরে বলা হয়েছে 9 এবং 15। আমরা যদি 9 এবং 15-এর সাধারণ যে গুণনীয়কগুলো রয়েছে এগুলোকে একটু নির্ণয় করার চেষ্টা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি 4-এর 1 নম্বরে বলা হয়েছে 9 এবং 15, অর্থাৎ এই 9 এবং 15-এর যতগুলো সাধারণ গুণনীয়ক রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের শুরুতে বের করতে হবে। এখন সাধারণ গুণনীয়ক এটিকে বের করার আগে আমরা কিন্তু বের করবো যে 9-এর যে গুণনীয়কগুলো রয়েছে এবং 15-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা শুরুতে বের করব, তাই না? আচ্ছা, আমরা কিভাবে করে 9-এর গুণনীয়ক বের করব? আমরা জানি গুণনীয়ক মানে হচ্ছে যে সমস্ত সংখ্যা দ্বারা 9কে ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে কি 9-এর গুণনীয়ক, তাই না? তাহলে আমরা দেখো 9-এর গুণনীয়ক যদি শুরুতে বের করি, আমরা লিখব হচ্ছে 9-এর গুণনীয়ক সমান, এখন 9-এর গুণনীয়ক আমরা যদি একটু বের করার চেষ্টা করি, আমরা জানি 9 একে 9, অর্থাৎ 1 দ্বারা 9কে ভাগ করা যায়, আমরা পাবো হচ্ছে 1 গুণ 9, অর্থাৎ 9 একে 9। এরপরে 2 দ্বারা কিন্তু আমরা 9কে ভাগ করতে পারি না, 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারি, তাই না? আমরা জানি 3 গুণ 3, অর্থাৎ 3 3 হয় 9। এরপরে দেখো 4 দ্বারা কিন্তু 9কে ভাগ করা যায় না, 5 6 7 8 এর কোনোটা দ্বারাই ভাগ করা যায় না, আবার 9 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে, তাই না? কিন্তু দেখো আমরা কিন্তু 9 আগে এখানে লিখেছি, তাই না? আমরা জানি 9 একে 9। তাহলে আমরা এই যে 4টি সংখ্যা এখানে পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি হচ্ছে 1 3 3 9, যেহেতু এখানে 2টি 3 রয়েছে তার মানে এখান থেকে কিন্তু আমরা একটি 3কে নিব, তাই না? অর্থাৎ 1 3 এবং 9 এই 3টি হচ্ছে কি 9-এর গুণনীয়ক।
আমরা কিন্তু এবারে লিখতে পারি সুতরাং সুতরাং 9 এর গুণনীয়ক 9 এর গুণনীয়ক 9 এর গুণনীয়ক সমান আমরা কি পাচ্ছি 1, এরপরে পাচ্ছি হচ্ছে 3 এবং আরেকটি পাচ্ছি হচ্ছে কি, এবং আমরা কিন্তু আরেকটি পাচ্ছি হচ্ছে 9, তাই না? 1, 3 এবং 9 এগুলো হচ্ছে কি 9 এর গুণনীয়ক। এবার একই রকমভাবে যদি আমরা 15 এর গুণনীয়কটাকে বের করি, দেখো আমরা লিখতে পারি হচ্ছে কি 15 এর গুণনীয়ক 15 এর গুণনীয়ক 15 এর গুণনীয়ক যদি আমরা একটু বের করি, আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো আমরা যদি 1 থেকে দেখতে দেখতে যাই যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা 15কে ভাগ করতে পারি। আমরা জানি 1 দ্বারা 15কে ভাগ করা যায়, কারণ 15 একে 15, তাই না? আমরা লিখতে পারি হচ্ছে 1 গুণ 15, অর্থাৎ 15 একে 15। এরপরে 2 দ্বারা কিন্তু 15কে ভাগ করা যায় না, 3 দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি তে 5 15, তাই না? 3-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি তাহলে হয় তে 5 15। এরপরে 4 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা কিন্তু ভাগ করা যায়। দেখো 5 কিন্তু আমরা অলরেডি এখানে লিখেছি, তাই না? এই পাশে এবং এই পাশে যে পাশেই থাকুক না কেন, এক পাশে থাকলেই কিন্তু হবে। দেখো 5 যেহেতু আমরা এখানে পাচ্ছি, তার মানে কিন্তু আমরা বলতে পারি যে 5 আমরা লিখেছি, তাই না? তারপরে 6 দ্বারা ভাগ করা যাবে না, 7 8 9 10 11 12 13 14 এর কোনোটা দ্বারাই কিন্তু ভাগ করা যাবে না, সর্বশেষ 15 দ্বারা ভাগ করা যাবে। আমরা এখানে কিন্তু 15 দেখতে পাচ্ছি। তাহলে এই যে 4টি সংখ্যা আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি, এই 4টি সংখ্যাই হচ্ছে কি 15 এর গুণনীয়ক, তাই না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 15 এর গুণনীয়ক হলো 15 এর গুণনীয়ক সমান আমরা পাচ্ছি হচ্ছে কি 1, এরপরে পাচ্ছি 3, এরপরে পাচ্ছি 5 এবং তারপরে আমরা সর্বশেষ পাচ্ছি হচ্ছে 15। 1 3 5 এবং 15, তাই না? এখন দেখো আমরা কিন্তু 9 এর গুণনীয়ক এগুলোকে বের করেছি এবং 15 এর গুণনীয়ক কিন্তু এইগুলোকে বের করেছি। এবার এই দুইটি থেকে যদি আমরা যদি এবারে সাধারণ যে গুণনীয়কগুলো রয়েছে এগুলোকে যদি একটু নির্ণয় করার চেষ্টা করি, সাধারণ মানে আমরা কি বুঝি? সাধারণ মানে কিন্তু আমরা বুঝি যে সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, তাই না? উপরে এবং নিচে, অর্থাৎ এই দুটি সারির মধ্যে যে সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোই হচ্ছে কি, সেগুলো হচ্ছে 9 এবং 15 এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা কিন্তু এবারে লিখতে পারি হচ্ছে 9 এবং 15 এর সাধারণ গুণনীয়ক এরপর আমরা সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি? দেখো আমরা কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল পাচ্ছি? 1 এর মধ্যে মিল পাচ্ছে, দেখো, যার কারণে আমরা লিখতে পারি হচ্ছে 1, এবং তারপরে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি 3, এখানেও রয়েছে 3, অর্থাৎ এই 3 এর মধ্যেও কিন্তু আমরা মিল পাচ্ছি, আমরা লিখতে পারি 3। এখানে রয়েছে 9, নিচে কিন্তু 9 নেই, হ্যাঁ, অর্থাৎ আর কিন্তু কোনো সংখ্যার মধ্যে মিল নেই। তাহলে আমরা 9 এবং 15 এর সাধারণ গুণনীয়ক পাচ্ছি হচ্ছে কত? 1 এবং 3, তাই না? এগুলোই হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। এখন আমাদের বলা হয়েছে কি যে এই যে সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি, এইখান থেকে কিন্তু আবার আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু কি হবে সেটি কিন্তু আমাদের এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? দেখো আমরা এখানে পাচ্ছি 1 এবং 3, তাই না? এখন 1 এবং 3 এর মধ্যে গসাগু কত আমরা কিভাবে করে এটিকে নির্ণয় করতে পারি? আমরা জানি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? আচ্ছা, গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে কি? গরিষ্ঠ কথার মানে হচ্ছে বড়। আচ্ছা, তার মানে এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 1 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়, যার কারণে কিন্তু আমরা লিখতে পারি সুতরাং গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা সংক্ষেপে লিখলাম হচ্ছে গসাগু সমান, আমরা দেখতে পাচ্ছি এই দুটির মধ্যে বড়কে, দুটির মধ্যে বড় যেহেতু 3 আমরা লিখে দেব 3, তাই না? গরিষ্ঠ মানে হচ্ছে কি বড়, তাহলে যেহেতু 1 এবং 3 এর মধ্যে 3 বড়, যার কারণে আমরা লিখলাম হচ্ছে সুতরাং গসাগু সমান 3। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবার যদি এখান থেকে আরও একটি অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 4-এর 3 নম্বর বলা হয়েছে 24 এবং 40। এখন এই দুটির সাধারণ যে গুণনীয়কগুলো রয়েছে এগুলোকে আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাহলে সাধারণ গুণনীয়ক নির্ণয় করার আগে আমরা কিন্তু 24-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে শুরুতে আমরা নির্ণয় করব। আমরা লিখব হচ্ছে 24-এর গুণনীয়ক দেখো 24-এর গুণনীয়ক সমান, আমরা 24-এর গুণনীয়ক যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো আমরা যদি দেখি যে 24-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আমরা যদি 1 থেকে দেখতে যাই, আমরা জানি 1 এর সঙ্গে 24-কে গুণ করলে হয় 24 1 24, তাই না? আমরা কিন্তু 1 দ্বারা 24-কে ভাগ করতে পারি। 1 গুণ 24 সমান কত হয়? 1 গুণ 24 অর্থাৎ সমান
24 একে 24। এরপরে 2 দ্বারা কিন্তু 24কে ভাগ করতে পারি, কারণ আমরা জানি 12 দুগুণ 24। আমরা লিখব 2 গুণ 12, অর্থাৎ 12 দুগুণ 24। এরপরে 3 দ্বারা কি আমরা 24কে ভাগ করতে পারি? দেখো আমরা যদি 3-এর ঘরে নামতে পারি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, অর্থাৎ 3-এর সঙ্গে 8কে গুণ করলে হয়, দেখো 3-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 3 8 24। আমরা কিন্তু 3 দ্বারাও 24কে ভাগ করতে পারি। এরপরে 4 দ্বারা কি পারি? 4 দ্বারা যদি আমরা লক্ষ্য করি, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, অর্থাৎ 4 দ্বারাও কিন্তু 24কে আমরা ভাগ করতে পারি, তাই না? আমরা লিখতে পারি 4 গুণ 6, অর্থাৎ 4 6 24, আমরা লিখে দিলাম 24। এরপরে 5 দ্বারা কি পারি? 5 দ্বারা কিন্তু পারি না। 6 দ্বারা কি পারি? দেখো 6 দ্বারা পারি কি না আমরা কিন্তু এই পাশে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, তাই না? কারণ এখানে কিন্তু আমরা 6 অলরেডি লিখেছি, তাই না? আচ্ছা, তার মানে 6 দ্বারা আমরা পারি। এরপরে কত? 7 দ্বারা পারবো না, 8 দ্বারা পারবো, 12 দ্বারা পারবো, 24 দ্বারা পারবো। ঠিক আছে, আমরা কিন্তু অর্ধেক বের করলেই কিন্তু বাকি অর্ধেক আমরা অলরেডি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি কি সংখ্যা পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1 2 3 4 6 8 12 এবং 24, অর্থাৎ এই সংখ্যা দ্বারা কিন্তু আমরা 24কে ভাগ করতে পারি, অর্থাৎ এগুলোই হচ্ছে কি 24-এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং, আমরা লিখতে পারি কি সুতরাং 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক সমান, আমরা 24-এর গুণনীয়কগুলো কী কী পাচ্ছি? আমরা পাচ্ছি 1 2, দেখো 1 2 3 4, এরপরে পাচ্ছি হচ্ছে 6 8, দেখো আমরা পাচ্ছি 6 8 12 এবং পাচ্ছি হচ্ছে সর্বশেষ 24। এগুলো হচ্ছে কি 24-এর গুণনীয়ক। এবার একই রকমভাবেই যদি আমরা এই 40-এর গুণনীয়কগুলো বের করার চেষ্টা করি, দেখো আমরা লিখব হচ্ছে এবারে 40-এর গুণনীয়ক। আচ্ছা, 40-এর গুণনীয়ক যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো আমরা যদি 1 থেকে লক্ষ্য করতে করতে যাই, আমরা জানি 40-কে 1 দ্বারা কিন্তু ভাগ করা যায়, তাই না? কারণ 40 একে 40, যার কারণে আমরা লিখতে পারি 1 গুণ 40, অর্থাৎ 40 একে 40, আমরা লিখতে পারি 40। এরপরে 2 দ্বারা কিন্তু 40কে ভাগ করা যায়, কারণ আমরা জানি 20 দুগুণ 40, আমরা জানি 2 গুণ 20, অর্থাৎ 20 দুগুণ 40। এরপরে 3 দ্বারা কিন্তু 40কে ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগ করা যায়, কারণ 4 10 40, আমরা জানি 4 গুণ 10, অর্থাৎ 4 10 40। এরপরে কিন্তু 5 দ্বারা আমরা ভাগ করতে পারি 40কে, তাই না? কারণ আমরা জানি 5 এ 48, অর্থাৎ 5-এর সঙ্গে যদি আমরা 8কে গুণ করি তাহলে হয়ে যাবে 5 এ 40। এরপরে 6 দ্বারা আমরা 40কে ভাগ করতে পারবো না, 7 দ্বারা পারবো না, 8 দ্বারা কিন্তু পারবো, কারণ দেখো এই দেখো এখানে কিন্তু আমরা 8 দেখতে পাচ্ছি, তাই না? যেহেতু এখানে 8 আমরা পেয়ে গেছি, তার মানে 8-এর উপরে কিন্তু আর কোনো সংখ্যা আমাদের দেখার দরকার নেই। কিন্তু আমরা এখানে, কারণ কি, কারণ আমরা কিন্তু এখানে পেয়েই যাচ্ছি যে 8-এর পরে 10 দ্বারা ভাগ করা যাবে, 20 দ্বারা এবং 40 দ্বারা ভাগ করা যাবে, এর বাইরে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারাই 40কে ভাগ করা যাবে না। তাহলে এই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোই হচ্ছে কি 40-এর গুণনীয়ক। আমরা কি কি পাচ্ছি? 1 2 4 5 8 10 20 এবং 40, এগুলোই হচ্ছে কি 40-এর গুণনীয়ক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এবারে লিখতে পারি হচ্ছে, দেখো আমরা লিখতে পারি 40-এর গুণনীয়ক, আমরা লিখতে পারি হচ্ছে 40-এর গুণনীয়ক। তোমরা কিন্তু নিচে লিখবে, হ্যাঁ, আমার যেহেতু নিচে জায়গা নেই যার কারণে আমি তোমাদের পাশে লিখে দেখাচ্ছি। গুণনীয়ক 40-এর গুণনীয়ক আমরা পাচ্ছি 1 2 4 5, 1 2 4 5 8, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে কত? আমরা পাচ্ছি হচ্ছে কিন্তু 10 20 এবং 40, এগুলো হচ্ছে কি 40-এর গুণনীয়ক। এখন এই 40-এর যে গুণনীয়কগুলো পাচ্ছি এবং আমরা 24-এর যে গুণনীয়কগুলো পাচ্ছি, এগুলোর মধ্যে যদি আমরা সাধারণ গুণনীয়কটাকে বের করার চেষ্টা করি, দেখো অর্থাৎ কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকে যদি একটু বের করার চেষ্টা করি, আমরা লিখতে পারি 24 এবং 40-এর, 24 এবং 40-এর, দেখো আমরা লিখতে পারি 24 এবং 40-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, সাধারণ গুণনীয়ক। এখন যদি আমরা নিচের লাইনে একটু সাধারণ গুণনীয়কগুলোকে লিখে দেখো, আমরা দেখতে যদি লক্ষ্য করি এই সারি এবং এই সারি এগুলোর মধ্যে কোন কোন সংখ্যার মিল রয়েছে, যেমন দেখো 1-এর মূল রয়েছে, এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি, এখানে পাচ্ছি হচ্ছে 1,
এরপরে এখানে 2 রয়েছে, এখানেও কিন্তু 2 রয়েছে, দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তার মানে 2 এর মধ্যেও মিল রয়েছে, আমরা লিখে দিলাম 2। এখানে 3 আছে, এখানে 3 নেই, যার কারণে 3কে কিন্তু আমরা নিতে পারবো না। এরপরে 4 রয়েছে, এখানেও কিন্তু 4 রয়েছে, অর্থাৎ এই 2টে 4 থেকে কিন্তু আমরা একটি 4কে নিব। এরপরে দেখো এখানে 6 রয়েছে, এখানে কিন্তু 6 নেই, এখানে 8 রয়েছে, এখানেও কিন্তু 8 রয়েছে, অর্থাৎ এই 8কেও কিন্তু আমরা নিব। এরপরে এখানে রয়েছে 12, এখানে 12 নেই, এখানে রয়েছে 24, এখানে কিন্তু 24 নেই, অর্থাৎ এই যে 1, 2, 4 এবং 8 পাচ্ছি, এগুলোই হচ্ছে কি 24 এবং 40-এর সাধারণ গুণনীয়ক, তাই না? 24 এবং 40-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এগুলো। এবারে এই সাধারণ গুণনীয়ক থেকে কিন্তু আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। গসাগু অর্থ হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তাই না? অর্থাৎ এই যে সাধারণ গুণনীয়কগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু। আচ্ছা, এখানে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কিন্তু 8, তাই না? যার কারণে আমরা লিখতে পারি হচ্ছে কি সুতরাং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, গসাগু সমান হচ্ছে কত? এগুলোর মধ্যে সবচেয়ে বড় যেহেতু 8, যার কারণে গসাগু হলো 8। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, এখানে 4 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। হ্যাঁ, এটি হচ্ছে তোমাদের কাজ। এবার যদি আমরা 5 নম্বরে চলে যাই, দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগু নির্ণয় করো। আচ্ছা, এই যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের লসাগুও বের করতে হবে এবং গসাগুও কিন্তু নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটিই কিন্তু এখান থেকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে শুরুতে আমরা এইগুলোর লসাগু নির্ণয় করব এবং তারপরে কিন্তু আমরা এগুলোর গসাগু নির্ণয় করব। তাহলে চলো আমরা যদি 1 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 5-এর 1 নম্বরে বলা হয়েছে 8, 12 এবং 24, অর্থাৎ এই তিনটি সংখ্যার আমরা যদি লসাগু প্রথমে বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? আমাদের কিন্তু শুরুতে এই তিনটি সংখ্যার সাধারণ যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে বের করতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা 8-এর গুণিতক বের করব, এরপরে 12 এবং তারপরে কিন্তু 24-এর গুণিতকগুলোকে আলাদা আলাদাভাবে আমরা বের করব। আমরা শুরুতে লিখব হচ্ছে 8-এর গুণিতক, আমরা লিখব 8-এর গুণিতক, 8-এর গুণিতক। লসাগু মানে কি? লসাগু মানেই কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যার কারণে কিন্তু আমরা এই প্রত্যেকটি অঙ্কের গুণিতক শুরুতে আমরা বের করে নিব, তাই না? আচ্ছা দেখো 8-এর গুণিতক যদি আমরা বের করি, গুণিতক মানে হচ্ছে কিন্তু গুণের নামটা আমরা এর আগেও কিন্তু শিখেছি। আচ্ছা দেখো আমরা যদি গুণিতক বের করি, আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, তারপর হচ্ছে কি 7 8 56, 7 8 56, তারপর হচ্ছে 8 8 64, তাই না? 7 8 56, 8 8 64, তারপর হচ্ছে কি 8 8 নং 72, 8 10 80। দেখো 80 পর্যন্ত যদি আমরা 8-এর যে গুণিতকগুলো রয়েছে এগুলোকে যদি আমরা বের করি, এখানে কিন্তু দেখো আমরা 8 থেকে শুরু করে 80 পর্যন্ত বের করলাম। এবার একই রকমভাবে যদি নিচে আমরা 12-এর যে গুণিতকগুলো রয়েছে এগুলোকে বের করি, 12-এর গুণিতক সমান আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, 3 12 36, তারপর হচ্ছে কি 4 12 48, 5 12 60, আমরা জানি 5 12 হয় 60, তারপরে 6 12 72, 7 12 84, আমরা জানি 7 12 হয় 84, 8 12 96। হ্যাঁ, এরপরে কিন্তু বাকি আরও যে গুণিতকগুলো রয়েছে আমরা কিন্তু চাইলে সেগুলোকেও এখানে নির্ণয় করতে পারি। এবং তারপরে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি 24, আমরা লিখবো হচ্ছে কি 24-এর গুণিতক। আমরা যদি একই রকমভাবে 24-এর গুণিতকগুলোকে একটু নির্ণয় করি, আমরা জানি 24 একে 24, 24 দুগুণ হচ্ছে 48, তারপরে 3 24 হয় হচ্ছে 72, হ্যাঁ 4 24 হয় হচ্ছে 96। দেখো তোমরা কিন্তু আলাদা আলাদা জায়গায় 24-এর সঙ্গে এক একটি সংখ্যাকে গুণ করে করে কিন্তু এই যে গুণিতকগুলো রয়েছে এগুলোকে কিন্তু তোমরা চাইলে বের করতে পারো। হ্যাঁ দেখো আমরা পেয়েছি 4 24 96, ঠিক আছে। এরপরে যদি আমরা 5 24 আমরা যদি হিসেব করি, দেখো 24-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি দেখি কত হয়। আমরা জানি 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 2, 5 এবং 2কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর সাথে হাতের 2 মিলে হয়ে যায় 12, অর্থাৎ 120। অর্থাৎ আমরা বলতে পারি 5 24 হয় 120। এইভাবে করে কিন্তু তোমরা বাকি যে 24-এর গুণিতকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা চাইলে এখানে বের করে নিতে পারো।
এখন যে গুণিতকগুলো আমরা এখানে বের করলাম, দেখো এইখান থেকে আমরা দেখব কি, এখান থেকে দেখব যে সাধারণ যে গুণিতকগুলো রয়েছে সেগুলো কি, তাই না? অর্থাৎ 8, 12 এবং 24-এর যে সাধারণ গুণিতক রয়েছে সেগুলো কি। যখন আমরা সাধারণ গুণিতকগুলো এখান থেকে বের করতে পারবো তখন কিন্তু সেইখান থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা গসাগুটাকেও কিন্তু আমরা খুবই সহজেই বের করতে পারবো। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 8, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং 8, 12 এবং 24 এর সাধারণ গুণিতক, 24-এর সাধারণ গুণিতক। দেখো আমরা যদি সাধারণ গুণিতকগুলোকে একটু বের করার চেষ্টা করি, আমরা লিখলাম 24, দেখো 8, 12 এবং 24-এর সাধারণ গুণিতক সমান, আমরা যদি এবারে সাধারণ গুণিতকগুলোকে বের করার চেষ্টা করি, সাধারণ গুণিতক আমরা কীভাবে বের করি? আমরা জানি এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, দেখো এই যে গুণিতকগুলো পাচ্ছি এর মধ্যে কোন সংখ্যাগুলো 3টে সারিতেই রয়েছে। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি 8, নিচে কিন্তু 8 নেই। দেখো একটি সারিতে যদি 8 না থাকে তাহলে কিন্তু আমরা এটিকে নিতে পারবো না, 3টি সারিতেই কিন্তু থাকতে হবে। কোন কোন সংখ্যাগুলো 3টি সারিতে রয়েছে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 16, নিচে কিন্তু কোনো 16 নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছি 24, দেখো এখানে রয়েছে 24, এখানেও রয়েছে 24, আবার এখানেও রয়েছে 24। এই 3টে 24-এর মধ্যে কিন্তু মিল রয়েছে, যার কারণে এই 3টে 24 থেকে কিন্তু একটি 24 আমরা এখানে নিব, তাই না? এরপরে দেখো এখানে 32 রয়েছে, নিচে 32 নেই। এরপরে দেখো এইখানে রয়েছে 48, এইখানেও রয়েছে 48, এখানেও রয়েছে 48, তাই না? তাহলে এই 3টে 48 থেকে কিন্তু আমরা একটি 48-কে নিতে পারি। এরপরে দেখো এখানে রয়েছে 56, নিচে কিন্তু কোনো 56 নেই। এরপরে রয়েছে 64, এখানে কিন্তু কোনো 64 নেই। আর কোন সংখ্যার মধ্যে মিল রয়েছে? এই দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা 72, নিচের লাইনেও দেখতে পাচ্ছি 72, আবার এই লাইনেও দেখতে পাচ্ছি 72। অর্থাৎ এই 3টি 72 থেকে কিন্তু আমরা একটি 72-কে নিতে পারি, তাই না? তাহলে আমরা কিন্তু এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু আমরা এখানে মিল পাচ্ছি। অর্থাৎ এগুলোকে বলা হয় হচ্ছে কি, এগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক, তাই না? যেগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। আমরা এই 3টে সংখ্যার সাধারণ গুণিতক পাচ্ছি 24, 48 এবং 72। এখন এই যে সাধারণ গুণিতক আমরা পাচ্ছি, এখন এই সাধারণ গুণিতক থেকে কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা নির্ণয় করতে পারবো। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে কিন্তু ছোট। অর্থাৎ এই যে সাধারণ গুণিতকগুলো আমরা পেয়েছি এর মধ্যে সবচাইতে যে ছোট সেটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ কি? অর্থাৎ লসাগু। এগুলোর মধ্যে সবচাইতে ছোট যেহেতু 24, তার মানে 24কে কিন্তু আমরা বলতে পারি কি বলতে পারি? 8, 12 এবং 24-এর কি বলতে পারি আমরা? লসাগু হলো 24। আমরা লিখতে পারি সুতরাং দেখো এখানে আমরা আরও একটি সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং 8, 12 এবং 24-এর লসাগু সমান, দেখো 8, 12 এবং 24-এর লসাগু সমান হচ্ছে কত? লসাগু পাচ্ছি হচ্ছে আমরা এখানে 24, আমরা লিখে দেব 24। দেখো কত সহজে আমরা এটিকে কিন্তু সমাধান করে ফেললাম। আমরা এখানে যেহেতু লসাগু বের করেছি, এবার একই রকমভাবে এই 3টে সংখ্যার গসাগুও কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একই পৃষ্ঠাতেই কিন্তু এটিকে সমাধান করবো। আমার যেহেতু এখানে জায়গা কম রয়েছে, যার কারণে আমি এটিকে মুছে দিয়ে যদি আমরা এবারে এই 3টি সংখ্যার যদি আমরা গসাগু একটু নির্ণয় করার চেষ্টা করি, দেখো। আচ্ছা, আমরা যদি এবারে গসাগু নির্ণয় করি, আমরা জানি গসাগুয়ের পুরো অর্থ হচ্ছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু এবারে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, যার কারণে আমরা কী করবো, এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর প্রথমে আমরা কী করবো? গুণনীয়ক, অর্থাৎ সাধারণ যে গুণনীয়ক রয়েছে সেগুলোকে কিন্তু আমরা নির্ণয় করব, তাই না? প্রথমে 12-এর গুণনীয়ক, তারপরে 8-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক এবং 24-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলোকে আমরা শুরুতে কিন্তু নির্ণয় করব। তারপর সেখান থেকে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকে আমরা বের করব। তারপরে কিন্তু সেইখান থেকে গসাগু বা গরিষ্ঠ সাধারণ যে গুণনীয়ক রয়েছে সেটিকেও কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। যেমন দেখো, আমরা যদি শুরুতে এই প্রত্যেকটি সংখ্যার গুণনীয়কগুলোকে যদি আমরা বের করি, আমরা লিখতে পারি 8-এর গুণনীয়ক। আচ্ছা, 8-এর গুণনীয়ক হচ্ছে কি কি? আমরা 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? আমরা কিন্তু দেখো যদি একটু ভাগ করার চেষ্টা করি, আমরা লিখতে পারি হচ্ছে 1 গুণ 8, অর্থাৎ 8 একে 8। এরপরে 2 দ্বারা কিন্তু 8কে আমরা ভাগ করতে পারি, কারণ আমরা জানি 2 গুণ 4, অর্থাৎ 4 দুগুণ হয় 8। এরপরে 3 দ্বারা ভাগ করতে পারি না, 4, 5, 6,
দেখো 4 দ্বারা কিন্তু ভাগ করতে পারি, কিন্তু আমরা এখানে 4 আগে থেকে লিখেছি। 5 6 7 এর কোনোটা দ্বারাই ভাগ করা যায় না, আবার 8 দ্বারা কিন্তু ভাগ করা যায়। আমরা কিন্তু 8 এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কোন কোন সংখ্যাগুলো পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 1 2 4 এবং 8। এই 4টি সংখ্যা হচ্ছে কি 8 এর গুণনীয়ক, তাই না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 8 এর গুণনীয়ক সমান 1। আমরা পাচ্ছি 1 2 4 এবং 8, তাহলে 1 2 4 এবং আমরা লিখতে পারি 8। তাহলে এগুলো হচ্ছে কি 8 এর গুণনীয়ক। এবার একই রকমভাবে যেহেতু 12 রয়েছে, আমরা যদি 12 এর গুণনীয়কগুলোকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো যেহেতু রয়েছে 12, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু রয়েছে 12, দেখো আমরা লিখতে পারি হচ্ছে কি 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক 12 এর গুণনীয়ক যদি আমরা একটু বের করি, দেখো আমরা কিভাবে করে 12 এর গুণনীয়কগুলোকে বের করব। আমরা দেখব যে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই না? আমরা জানি 1 দ্বারা কিন্তু 12কে ভাগ করা যায়, কারণ 12 একে 12। আমরা জানি 1 গুণ 12 সমান সমান হচ্ছে কি 12 একে 12। এরপরে 2 দ্বারাও কিন্তু 12কে ভাগ করা যায়, কারণ আমরা জানি 2 এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 2 12, তাই না? আমরা লিখবো হচ্ছে এখানে 12, 6 2 হয় 12। এরপরে 3 দ্বারা যদি আমরা 4কে গুণ করি, তে 4 হয় 12, আমরা লিখে দেবো তে 4 12। এরপরে 5 দ্বারা 12কে ভাগ করার জন্য 6 দ্বারা ভাগ করা যায়, তাই না? আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে 6 দেখতে পাচ্ছি, দেখো যার কোনো 6 এর দরকার নাই। 7 8 9 10 11 কোনোটা দ্বারাই ভাগ করা যাবে না, আবার 12 দ্বারাই কিন্তু ভাগ করা যাবে, তাই না? 12 একে 12, যার কারণে এখানে কিন্তু আমরা 12 আগে থেকেই দেখতে পাচ্ছি, আর আমাদের কোনো কিছুই লেখার দরকার নেই। এবারে আমরা কি করব, আমরা এখানে কি কি সংখ্যা পাচ্ছি? আমরা কিন্তু 12 এর গুণনীয়ক পাচ্ছি 1 2 3 4 6 এবং 12। এই সংখ্যাগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। আমরা লিখতে পারি সুতরাং 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক 12 এর গুণনীয়ক সমান আমরা পাচ্ছি হচ্ছে 1 2 3, তারপরে পাচ্ছি হচ্ছে 4, এরপরে পাচ্ছি হচ্ছে 6 এবং সর্বশেষ পাচ্ছি হচ্ছে আমরা 12। এগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। এখন 12 এর গুণনীয়ক যেহেতু আমরা বের করেছি, এবারে কিন্তু এইখান থেকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এবারে এই যে 3টি গুণনীয়ক, দেখো আমাদের কিন্তু এখানে 3টি সংখ্যার কথা বলা হয়েছে, 8 12 এবং 24। এবার কিন্তু এই 24 এর গুণনীয়কটাকেও আমাদের বের করতে হবে একই রকমভাবে, তাই না? এখন যদি আমরা 24 এর গুণনীয়কটাকে বের করি, দেখো আমরা লিখতে পারি কি, আমরা কিন্তু এবারে লিখতে পারি 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক, দেখো 24 এর গুণনীয়ক সমান, আমরা 24 এর গুণনীয়ক যদি একটু বের করি, 1 দ্বারা আমরা 24কে ভাগ করতে পারি, কারণ 24 একে হয় 24, আমরা জানি 24 একে 24। এরপরে 2 দ্বারা কিন্তু আমরা 12কে গুণ করলে হয় 12 2 24। এরপরে 3 দ্বারা যদি আমরা 6কে গুণ করি, তাহলে হয় 3 6 18, তারপর হচ্ছে তে 7 21, তে 8 24, অর্থাৎ 3 এর সঙ্গে 8কে গুণ করলে হয় তে 8 24। এরপরে 4 এর সঙ্গে যদি আমরা 6কে গুণ করি, তাহলে হয় 4 6 24, দেখো 4 6 24। এরপর 5 দ্বারা 24কে ভাগ করা যাবে না, 6 দ্বারা কিন্তু ভাগ করা যাবে, আমরা কিন্তু 6 এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখানে যেহেতু 6 আমরা দেখতেই পাচ্ছি, তাহলে এরপরে আর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে আমরা কিন্তু এখানে এদিকে লক্ষ্য করলেই কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এখানে আমরা কি কি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 6 8 12 এবং 24। এই সংখ্যাগুলোই হচ্ছে কি 24 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 24 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক সমান আমরা পাচ্ছি 1 2, এরপরে পাচ্ছি হচ্ছে 3 4, এরপরে পাচ্ছি 6 8 এবং দেখো আর কি পাচ্ছি, আর কিন্তু পাচ্ছি আমরা 12 এবং পাচ্ছি 24, তাই না? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কিন্তু দেখো এগুলো কিন্তু 24 এর গুণনীয়ক। এখন এইখানে আমরা যে গুণনীয়কগুলো পাচ্ছি, দেখো এখানে আমরা কিন্তু 8 এর গুণনীয়ক পাচ্ছি এইগুলো, তাই না? এইগুলো পাচ্ছি 8 এর গুণনীয়ক। 12 গুণনীয়ক পাচ্ছি হচ্ছে আমরা এইগুলো, দেখো এই যে এই নিচের এই সারিতে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 12 গুণনীয়ক, এবং 24 এর গুণনীয়ক পাচ্ছি আমরা এইগুলো। এখন এই 8 12 এবং 24 এই 3টির সাধারণ গুণনীয়ক কিন্তু আমরা শুরুতে বের করব, ঠিক আছে? অর্থাৎ কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলো হচ্ছে কি এই 3টির সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি 8 12 এবং দেখো আমরা লিখতে পারি হচ্ছে 8 12 এবং 24 এর সাধারণ গুণনীয়ক
সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলো আমরা কী কী পাচ্ছি? আমরা পাচ্ছি কি, দেখো আমরা যদি একটু লক্ষ্য করি যে কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো এই সারিটি আমরা লক্ষ্য করব, এই সারিটি লক্ষ্য করব এবং এই সারিটি কিন্তু আমরা লক্ষ্য করব। দেখো আমি তোমাদেরকে একটু দাগ দিয়ে দেখাই। এই সারিটি আমরা লক্ষ্য করব, এই সারিটি লক্ষ্য করব এবং আমরা কিন্তু এই সারিটিকে লক্ষ্য করব। দেখো তো এই তিনটে সারির মধ্যে কোন কোন সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। এই তিনটি 1 থেকে কিন্তু আমরা এখানে 1 নিব। এরপরে এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, অর্থাৎ এই তিনটি 2 থেকে কিন্তু আমরা একটি 2 নিব, তাই না? এরপরে এখানে কিন্তু 4 রয়েছে, এখানে 4, এখানেও 4 রয়েছে। দেখো এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, তাই না? যার কারণে তিনটে 4 থেকে কিন্তু আমরা একটি 4 নিব। এরপরে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে, কিন্তু এখানে যেহেতু 3 নেই যার কারণে 3কে কিন্তু আমরা নিব না। এরপরে দেখো এখানে রয়েছে 8, এখানে কি 8 রয়েছে? 8 নেই। এখানে কিন্তু 8 রয়েছে, কিন্তু এইখানে যেহেতু 8 নেই যার কারণে কিন্তু 8কে আমরা নিতে পারবো না। এই তিনটে জায়গাতেই কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই যে যে তিনটে সংখ্যা আমরা পাচ্ছি 1, 2 এবং 4, এই তিনটে সংখ্যা ছাড়া আর কিন্তু কোনো সংখ্যার মধ্যেই মিল আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে যে তিনটে সংখ্যা আমরা পাচ্ছি এগুলোই হচ্ছে কি 8, 12 এবং 24-এর সাধারণ গুণনীয়ক। এখন যেহেতু সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি, এবারে কিন্তু আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে কি, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তার মানে এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে যেটি বড়, সবচাইতে বড় কে? 4, অর্থাৎ এই 4 হচ্ছে কি, এই 4 হলো 8, 12 এবং 24-এর কি, 8, 12 এবং 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা আমরা সংক্ষেপে বলতে পারি গসাগু, ঠিক আছে? আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, আমরা সুতরাং দিয়ে লিখতে পারি হলো সুতরাং গসাগু। সুতরাং গসাগু সমান হচ্ছে কত? গসাগু সমান কিন্তু আমরা পাচ্ছি 4। দেখো এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এই অঙ্কগুলোকে আমরা কি করলাম, এই তিনটে সংখ্যার প্রথমে কিন্তু আমরা লসাগু নির্ণয় করলাম এবং তার পরবর্তীতে কিন্তু আমরা এই তিনটে সংখ্যার গসাগু নির্ণয় করলাম, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে লসাগু কত, লসাগু আমরা যেটি পেয়েছি সেটিকে লিখবো হচ্ছে আমরা লসাগুর জায়গাতে, এবং আমরা গসাগু লিখবো হচ্ছে কত? 4, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এইভাবে করে কিন্তু খুব সহজে এটিকেও সমাধান করতে পারি। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 5 নম্বরের অঙ্কগুলো যেহেতু একটু বড়, তারপরেও কিন্তু আমাদের চিন্তায় পড়ার মতো কিছু নেই। যদিও বড়, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তাই না? আমরা কিন্তু খুবই সহজেই এটিকে নির্ণয় করতে পারি। আমরা কিন্তু প্রথমে লসাগু নির্ণয় করব, তারপরে কিন্তু গসাগু নির্ণয় করব, ঠিক আছে? একই রকমভাবে দেখো এই যে 2 নম্বর অঙ্কটি রয়েছে, এটির লসাগু এবং গসাগু দুটিই কিন্তু তোমরা কিন্তু এই নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3 ও 5 সংখ্যা বসাও। অর্থাৎ আমাদের কিন্তু এই যে 2, 3 এবং 5 এই তিনটি সংখ্যা বসিয়ে, এই খালি ঘরগুলোতে তিনটি সংখ্যা বসিয়ে আমাদের কিন্তু যে কোনো যৌগিক সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, যৌগিক সংখ্যা মানে কি? আমরা কিন্তু এর আগে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা সম্পর্কে শিখেছি, তাই না? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটিকে বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? যেমন হচ্ছে কি, যেমন ধরো আমরা ধরে নেই হচ্ছে 11, এই 11কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 11 1 11, তাই না? 1 দ্বারা ভাগ করা যায় এবং ওই সংখ্যা মানে কি 11, যেহেতু এটি 11 তার মানে ওই সংখ্যা মানে 11, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায় এবং 11 দ্বারা ভাগ করা যায়, মানে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে যে সমস্ত সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোকে বলা হয় হচ্ছে কি মৌলিক সংখ্যা। এবং এগুলো বাদে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সহজভাবে বলতে পারি যৌগিক সংখ্যা, তাই না? অর্থাৎ যৌগিক সংখ্যাকে কিন্তু অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের এই খালি ঘরগুলোতে 2 বসাতে হবে, 3 এবং 5 এই তিনটি সংখ্যার যে কোনো একটি বসিয়ে আমাদের কিন্তু কি করতে হবে, এখানে একটি যৌগিক সংখ্যা তৈরি করতে হবে। যেমন দেখো আমরা যদি শুরুতে লিখতে পারি, শুরুতে লিখে হচ্ছে 2, এখানে লিখলাম 2, এরপর 2 এর সঙ্গে যদি আমরা আরও 2কে গুণ করি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে আরও 2, তাহলে 2 এবং 2 মিলে হয়ে গেল কত? 2 2 4। 4-এর সঙ্গে আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে দেখো আমরা কিন্তু এই 3 অথবা 5 যে কোনো একটি কিন্তু আমরা এখানে লিখতে পারি। 4-এর সঙ্গে যদি 3কে আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 3 4 12। 12 কিন্তু একটি যৌগিক সংখ্যা, কারণ 12কে অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই না? তাহলে এই 3কে কিন্তু আমরা এখানে লিখতে পারি। এখন যদি আমরা এটিকে গুণ করি, দেখো 2 2 হয় 4, 4-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 4 12। এই দেখো এই সমান সমানের পরে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা লিখে দেবো 12, অর্থাৎ এই 12 কিন্তু একটি যৌগিক সংখ্যা, তাই না? এটিকে অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এবার একই রকমভাবে যদি 2 নাম্বারটা আমরা পূরণ করি, এখানে কিন্তু তোমরা নিজেদের মতো করে এই সংখ্যাগুলো বসিয়ে পূরণ করতে পারো। আমরা যদি এখানে শুরুতে লিখে হচ্ছে 2, তারপর লিখলাম হচ্ছে 3, 3 2 হয়ে গেল 6, এরপরে এখানে আমরা একটি 5 দিলাম ধরো। এখন এই 6-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 6 30, 30-এর সঙ্গে যদি আমরা
এখানে যদি আমরা একটি 2 ব্যবহার করি, দেখো আমরা যেটি মনে চাই সেটি কিন্তু এখানে চাইলে ব্যবহার করতে পারি। আমাদের একটি যৌগিক সংখ্যা হলেই হবে। তাহলে এখানে আমাদের মোট কত হয়, 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 6 30, এবং এই 30-এর সঙ্গে যদি আরও 2কে গুণ করি তাহলে 30 দুগুণ হয়ে যায় 60, তাই না? আমরা এখানে সমান সমানের পরে যে খালি ঘর রয়েছে এখানে লিখে দেব 60। এই 60 কিন্তু একটি যৌগিক সংখ্যা, তাই না? আচ্ছা, এবার একই রকমভাবে 3 নাম্বারটিকে যদি একটু সমাধান করি, আমরা শুরুতে লিখতে পারি হচ্ছে 2, ধরো, তারপর লিখলাম হচ্ছে আমরা আবারও একটি 2, 2 দুগুণ হয়ে গেল 4। এই 4-এর সঙ্গে যদি আমরা একটি 5কে গুণ করি, আমরা লিখে দিলাম একটি 5, তাহলে 4 এবং 5 মিলে হয় 20। 20-এর সঙ্গে যদি আমরা এই 3কে গুণ করে দিই তাহলে 3 20-এ হয়ে যায় কত, 3 20-এ হয়ে যায় কিন্তু আবারও 60, তাই না? দেখো আমাদের এখানেও কিন্তু 60 হয়ে যায়। দেখো আবারও 2 এবং 2কে গুণ করলে হয় হচ্ছে 2 দুগুণ 4, 4-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি তাহলে 4 5 হয়ে যায় 20। 20-এর সঙ্গে যদি আমরা আরও 3কে গুণ করি তাহলে 3 20-এ হয়ে যায় 60, তাই না? 3 20 মিলে হয়ে যায় কিন্তু 60, অর্থাৎ এই যে 60 পাচ্ছি এটিও কিন্তু একটি যৌগিক সংখ্যা। তাহলে এইভাবে করে তোমরা যেখানে যেটি মনে চাই সেই সংখ্যাটি ব্যবহার করেই কিন্তু তোমরা এখানে একটি যৌগিক সংখ্যা তৈরি করতে পারো। আমার যেমন এখানে 60 হয়েছে, তোমাদের কিন্তু অন্য সংখ্যা হলেও সমস্যা নেই, ঠিক আছে? যৌগিক সংখ্যা হলেই হবে, তোমরা যেভাবে মনে চাই সেইভাবেই কিন্তু এটিকে পূরণ করতে পারো। এরপর যদি আমরা 7 নম্বরে চলে যাই, দেখো 7 নম্বরে বলা হয়েছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2 3 ও 5-এর গুণিতক নির্ণয় করো। অর্থাৎ এই বক্সের ভিতরে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এইগুলো থেকে 2-এর যে গুণিতক, 3-এর যে গুণিতক এবং 5-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এবং নির্ণয় করে পাশে যে ছক আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে 2-এর গুণিতক, অর্থাৎ আমরা এখানে 2-এর যে গুণিতকগুলো আমরা এখানে পাবো সেগুলোকে কিন্তু আমরা এই খালি ঘরে লিখব, এবং তারপরে 3-এর যে গুণিতকগুলোকে পাবো সেগুলোকে এখানে লিখবো, 5-এর গুণিতকগুলোকে কিন্তু এখানে আমরা লিখবো। গুণিতক মানে কি? গুণিতক মানে কিন্তু গুণের নামতা, তাই না? অর্থাৎ 2-এর গুণিতক দ্বারা আমরা কি বুঝতে পারি? 2-এর গুণিতক দ্বারা বুঝতে পারি যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে কি 2-এর গুণিতক, ঠিক আছে? এখন এটিকে বোঝার জন্য কিন্তু একটু ছোট এবং মজার একটি টেকনিক রয়েছে, সেটি হচ্ছে কি, যে সমস্ত সংখ্যাগুলোর শেষে জোড় সংখ্যা থাকবে, আমরা তো জোড় সংখ্যা চিনি, তাই না? 2 4 6 8 এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যার একদম শেষে, আমরা একদম শেষের সংখ্যাটিকে দেখব, যে সমস্ত সংখ্যার একবারে শেষে জোড় সংখ্যা থাকবে এবং শূন্য থাকবে সেগুলোকেই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, অর্থাৎ সেগুলোই হচ্ছে কি 2-এর গুণিতক। খুবই সহজ একটি বিষয়। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি 248, 248-এর শেষে রয়েছে কি? শেষে রয়েছে কিন্তু 8, অর্থাৎ 8 কিন্তু একটি জোড় সংখ্যা, তাই না? 8কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? কারণ আমরা জানি 4 দুগুণ 8, 8 যেহেতু একটি জোড় সংখ্যা যার কারণে কিন্তু আমরা এই 2 দ্বারা এই পুরো সংখ্যাটিকেই ভাগ করতে পারবো, ঠিক আছে? আবারও বোঝার চেষ্টা করো, এই শেষে যে সংখ্যাটি রয়েছে এটি যদি জোড় সংখ্যা হয় তাহলে এই পুরো সংখ্যাটি কি 2-এর গুণিতক হবে, অর্থাৎ 2 দ্বারা কিন্তু ভাগ করতে আমরা পারবো। তাহলে আমরা কিন্তু এখানে 248কে বলতে পারি 2-এর গুণিতক, আমরা এখানে লিখতে পারি 248। এরপর একটি কমা দিয়ে এখানে দেখতে পাচ্ছি 339, তাই না? এর শেষে রয়েছে কি? শেষে রয়েছে কিন্তু 9। এই 9 কি? 9 কি জোড় সংখ্যা? না, 9 কিন্তু একটি বিজোড় সংখ্যা। তার মানে এই 9কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, অর্থাৎ এই 2-এর গুণিতক হিসেবে কিন্তু আমরা ওকে নিতে পারি না, তাই না? এরপরে দেখো 121, শেষে রয়েছে 1 কিন্তু একটি বিজোড় সংখ্যা, তার মানে এটিকেও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, অর্থাৎ 2-এর গুণিতক হিসেবে আমরা ধরতে পারি না। এরপরে দেখো 515, এর শেষে রয়েছে 5, এটিও যেহেতু একটি বিজোড় সংখ্যা হলে কিন্তু এটি 2-এর গুণিতক হবে না, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এটিকেও লিখবো না। এরপরে দেখো 460 রয়েছে, 460-এর শেষে রয়েছে 0, আমরা জানি 0 যদি শেষে থাকে এবং যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলেই কিন্তু এটি 2-এর গুণিতক হবে। তাহলে যেহেতু এখানে শেষে 0 রয়েছে তার মানে কিন্তু এটিকে আমরা 2-এর গুণিতক হিসেবে ধরতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে কি 460, তাই না? তোমরা কিন্তু আলাদা আলাদা জায়গাতে 2 দ্বারা যদি এটিকে ভাগ করো দেখবে যে তোমরা এটিকে কিন্তু খুব সহজেই ভাগ করতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো 912 শেষে রয়েছে 2, এই 2 যেহেতু একটি জোড় সংখ্যা অর্থাৎ 2কে কিন্তু আমরা এই 2 দ্বারা ভাগ করতে পারবো, তার মানে এই পুরোটাকেই কিন্তু ভাগ করতে পারবো, অর্থাৎ এই পুরোটাই কিন্তু 2-এর একটি গুণিতক, তাই না? তার মানে আমরা কিন্তু 912কে এখানে লিখতে পারি, আমরা লিখতে পারি 912। এরপর একই রকমভাবে এখানে রয়েছে 751, এর শেষে রয়েছে 1, অর্থাৎ একটি বিজোড় সংখ্যা, তাই না? এই জন্য এটিকে কিন্তু আমরা নিতে পারবো না। এরপরে দেখো এখানে এটিরও শেষে রয়েছে একটি বিজোড় সংখ্যা 5, এটিকেও নিতে পারবো না। এরপরে 810, এই 810-এর শেষে রয়েছে 0, যেহেতু 0 রয়েছে তার মানে কিন্তু আমরা এটিকে 2 দ্বারা ভাগ করতে পারবো, অর্থাৎ এটিকে কিন্তু আমরা 2-এর গুণিতক বলতে পারি, তার মানে কিন্তু আমরা এখানে লিখতে পারি 810। এরপরে দেখো এখানে এটার শেষে রয়েছে 1 মানে বিজোড় সংখ্যা, এটিরও শেষে 1 মানে বিজোড়, এটিরও শেষে রয়েছে 5 মানে বিজোড়, অর্থাৎ এগুলোকে কিন্তু আমরা 2-এর গুণিতক হিসেবে ধরে নিতে পারি না। এবারে একই রকমভাবে
তিনের গুণিতক আমরা কীভাবে করে বের করতে পারি, এটিরও কিন্তু একটি মজার টেকনিক রয়েছে। সেটি হচ্ছে এই যে তিনটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে 248, এই 248-এর মধ্যে অঙ্ক রয়েছে কতটি? 3টি। এই 2 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, 8 একটি অঙ্ক, তাই না? এই 3টে অঙ্ককে আমরা যোগ করব। দেখো এই 3টিকে যদি যোগ করি, 2 এবং 4কে যোগ করলে হয়ে যায় 6। 6-এর সঙ্গে যদি 8কে যোগ করি তাহলে 6 এবং 8 মিলে হয়ে যায় 14, তাই না? এই যে 14 আমরা পাচ্ছি, 14কে দেখবো যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 14কে যদি 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা বুঝবো কি যে এই পুরো সংখ্যাটি হচ্ছে কি 3-এর গুণিতক। আচ্ছা, 14কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি? যদি 3-এর ঘরে নামতে পারি, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ 3-এর ঘরে নামতে কিন্তু আমরা 14কে পাচ্ছি না। তার মানে এটিকে আমরা বলতে পারি কি এটি কিন্তু 3-এর গুণিতক নয়। এবারে দেখো পরের সংখ্যাটিকে যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা ধরো এটিকে লক্ষ্য করি, এখানে রয়েছে 3 3 9, এই 3টিকে যদি আমরা যোগ করি, 3 এবং 3 মিলে হয় 6। 6-এর সঙ্গে যদি আরও 9কে যোগ করি তাহলে 6 এবং 9 মিলে হয়ে যায় 6 এবং 9 মিলে কত হয়? আমরা জানি 6 এবং 9 মিলে হয়ে যায় কিন্তু 15, তাই না? এই 15কেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এই পুরো সংখ্যাটিও 3-এর গুণিতক হবে না। এরপরে দেখো 121কে যদি আমরা একটু যোগ করি, 1 এবং 2 মিলে হয় হচ্ছে কত? 3। 3-এর সঙ্গে আরও 1কে যোগ করলে হয়ে যায় 4। এই 4কেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, যার মানে এটিও কিন্তু 3-এর গুণিতক হবে না। এরপরে দেখো এটিকে যদি লক্ষ্য করি, 5 এবং 1 যোগ করলে হয় 6। 6-এর সঙ্গে যদি আরও 5কে আমরা যোগ করি তাহলে 6 এবং 5 মিলে হয়ে যায় 11। 11কেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে কিন্তু এটিকেও আমরা 3-এর গুণিতক বলতে পারি না। এরপরে দেখো এটি যদি লক্ষ্য করি, 4 এবং 6 মিলে হয়ে যায় হচ্ছে 10। 10-এর সাথে 0কে যোগ করলে 10ই হয়ে যায়। 10কেও কিন্তু দেখো এই যে 10 পাচ্ছে, 10কেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এটিও 3-এর গুণিতক হবে না। এরপর যদি এটিকে আমরা লক্ষ্য করি, 9 এবং 1কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 10। 10-এর সঙ্গে যদি আরও 2কে যোগ করি তাহলে হয়ে যায় 12। এই 12কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? দেখো যদি 3-এর ঘরে নামতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। আচ্ছা, 12কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, তার মানে এই যে পুরো সংখ্যাটি 912, এটি হচ্ছে কি 3-এর গুণিতক। তাহলে এই 912কে কিন্তু আমরা লিখবো এইখানে 912, তাই না? 912। আচ্ছা, এবার একই রকমভাবে কিন্তু আমরা এইখান থেকে লক্ষ্য করবো যে আর কোন কোন সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। যেমন দেখো 810, এটিকে যদি আমরা একটু যোগ করি, দেখো এই 3টে অঙ্ককে যদি যোগ করি, 8 এবং 1 মিলে হয়ে যায় 9। 9-এর সাথে এই 0কে যোগ করলে কিন্তু 9ই হয়ে যায়। 9কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, 3 দ্বারা ভাগ করতে পারবো, কারণ আমরা জানি 3 3 9। যেহেতু 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, যার কারণে এই পুরো সংখ্যাটিকেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ এই 810 কিন্তু 3-এর একটি গুণিতক। 810 কিন্তু আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, এইভাবে করে কিন্তু তোমরা দেখে দেখে বের করবে যে 3-এর আর কী কী গুণিতক রয়েছে। এবার সর্বশেষ রয়েছে কি 5-এর গুণিতক। এখন 5-এর গুণিতক মানে কি, আমরা কোন কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করতে পারি, এটিকে কিন্তু বোঝার জন্য একটি সুন্দর টেকনিক রয়েছে। সেটি হচ্ছে যে সমস্ত সংখ্যার শেষে 5 রয়েছে এবং 0 রয়েছে সেগুলোকেই কিন্তু 5-এর গুণিতক বলা হয়। ঠিক আছে, যেমন দেখো এখানে দেখো কোন সংখ্যার শেষে 5 রয়েছে, যেমন এই 515, এটির শেষে কিন্তু 5 রয়েছে, অর্থাৎ এটি কিন্তু 5-এর একটি গুণিতক। আমরা লিখতে পারি হচ্ছে কি 515। তোমরা যদি আলাদা জায়গাতে 515কে 5 দ্বারা ভাগ করো তাহলে দেখবে যে কি, দেখবে কিন্তু নিঃশেষে এটিকে 5 দ্বারা ভাগ করা যায়। এরপরে দেখো এখানে এই 460-এর শেষে রয়েছে 0, যেহেতু শেষে 0 রয়েছে তার মানে এটিকেও আমরা বলতে পারি কি 5-এর গুণিতক, কারণ আমরা জানি যে সমস্ত সংখ্যার শেষে 5 রয়েছে এবং 0 রয়েছে সেই প্রত্যেকটি সংখ্যাই কিন্তু 5-এর গুণিতক। তাহলে এই 460কে কিন্তু আমরা এখানে লিখতে পারি 460। এরপরে আর কোনটার শেষে 5 এবং 0 রয়েছে, দেখো এই 555, এটির শেষে কিন্তু 5 রয়েছে, তাহলে এটিকেও কিন্তু আমরা বলতে পারি 5-এর গুণিতক। আমরা লিখতে পারি 555। এই দেখো এখানে 810-এর শেষে রয়েছে 0, তার মানে এটিকেও কিন্তু আমরা বলতে পারি 5-এর গুণিতক, তাই না? আমরা কিন্তু লিখতে পারি 810। এবং এরপরে সর্বশেষ দেখো এখানে কিন্তু আরও একটি সংখ্যা দেখতে পাচ্ছি 725, এর শেষে রয়েছে 5 রয়েছে, তার মানে কিন্তু আমরা এটিকেও 5-এর গুণিতক বলতে পারি, তাই না? অর্থাৎ 5 দ্বারা কিন্তু এটিকে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা এই 725কে কিন্তু এখানে লিখতে পারি, আমরা লিখতে পারি 725। এইভাবে করে কিন্তু তোমরা এই ছকটি তৈরি করবে। ঠিক আছে, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।